আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরু করতেছি মহান আল্লাহ পাকের নামে, যিনি ক্ষমতাবান এবং অসীম দয়ালু। আজকে আমরা লেকচার 2 এর ক্লাস করব। আজকে লেকচার 2 এর পূর্ব পরিকল্পিত রুটিন অনুযায়ী দুইটি ক্লাস আছে, মানে দুইটি টপিকের উপর ক্লাস আছে। একটি বাংলা, যার টপিকগুলো হচ্ছে শব্দ, সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ। আর একটি টপিক আছে ইংরেজি, সেটা হচ্ছে রাইট ফ্রম ভার্ব। এটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, এটি নিয়ে আমরা আলোচনা করব। এবং এই টপিকটি আমাদের আলাদা একটা স্পেশাল ক্লাস থাকবে, লাইভ ক্লাস। সেই ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব ভার্ব কি ডিটেলস সম্পর্কে। আসুন আমরা ক্লাসে চলে যাই। প্রথমে আমরা আজকে শব্দ সম্পর্কে পড়াশোনা করব। আসেন, শব্দ কি? আমি আপনার জন্য লেকচার শিটটি রেডি করছি, ঠিক আছে? এর আগে যারা শব্দ সম্পর্কে জানে না তাদের একটু বেসিক ধারণা দিয়ে দিচ্ছি শব্দ কি বা শব্দ কাকে বলেন। ঠিক আছে, আমরা জানি কি শব্দ কাকে বলেন। আমরা জানি দুই বা ততোধিক বর্ণ যদি পাশাপাশি মিলে কোনো অর্থ প্রকাশ করে তাকে আমরা কি বলবো? শব্দ বলবো আর কি। ঠিক আছে, যেটা ব্যাকরণে শব্দ বলতে আমরা কি বুঝি? ওয়ার্ডকেই বোঝানো হয়। বর্ণ না থাকলে ধ্বনি হবে। বর্ণ এবং ধ্বনি দুটো থাকলে বর্ণ, বর্ণ এবং ধ্বনি দুটো থাকলেই বর্ণ হবে আর কি। ঠিক আছে, আর সেখানে কিছু গুরুত্বপূর্ণ অংশ আছে, যেগুলো অংশ পরীক্ষা আসে, সেগুলো একটু আলোচনা করে দিচ্ছি। আপনার মনে রাখার চেষ্টা করবেন। সেগুলো হচ্ছে কি, বাক্যের উপাদান হচ্ছে শব্দ, আর বাক্যের ক্ষুদ্রতম অংশকেও কি বলা হয়? শব্দ। আর শব্দের উপাদান হচ্ছে বর্ণ, শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে বর্ণ। আবার শব্দের প্রকরণ হচ্ছে কি? বাক্য। আচ্ছা, শব্দের প্রকারভেদ সম্পর্কে খুব একটা দেয়নি, এগুলো হচ্ছে অন্য টপিকে আমরা আলোচনা করে নেবো। তবে একটু একটু জেনে রাখি যে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে। শব্দকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয় বিভিন্ন সময়। একটা হচ্ছে উৎস অনুসারে শব্দ কয় প্রকার। উৎস অনুসারে শব্দকে ভাগ করা হয় 5 ভাগে। কি কি সেগুলো আছে? তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। আবার গঠন অনুসারে শব্দকে 2 ভাগে ভাগ করা হয়, মৌলিক শব্দ ও সাধিত শব্দ। আবার অর্থ অনুসারে শব্দের 3 ভাগে ভাগ করা হয়, যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, যোগগুঢ় শব্দ। আজকে আমরা এই টপিকগুলোতে যাব না। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সমার্থক শব্দ ও বিপরীত শব্দ। এগুলো প্রত্যেক পরীক্ষায়, চাকরি পরীক্ষায়, যে কোনো জবের পরীক্ষায় এগুলো থেকে একটা বা দুইটা কোশ্চেন অবশ্যই আসে, কিন্তু আমরা অনেক সময় এগুলো ভালোভাবে পড়ার না কারণে কারণে অ্যান্সার করতে পারি না। আবার দেখা যায় অনেক সময় আমরা জানি কিন্তু স্পেলিংটা ভুল করে ফেলি, বানানটা ভুল করে ফেলি। তারপর একটু আমরা কিছু দেখি যে কি ধরনের পরীক্ষা আসে। যেমন যে আনন্দ হয়, তার কি কি হয়? খুশি, উৎফুল্লতা, দুর্বলতা। আবার আছে মনে করেন বুদ্ধি, মেধা, প্রজ্ঞা, জ্ঞান, এরকম ধন, সম্পদ, ঐশ্বর্য। মানুষের পরীক্ষায় আসে যে প্রস্থান এর সমার্থক শব্দ কোনটি। আসতে পারে পরিণতি। বা অনেক সময় আসে আমাদের পরীক্ষায় দেখা যায় যে আশ্চর্য এর সমার্থক শব্দ কোনটি। গুরু বা উপার্য। আমি এখান থেকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ দিয়েছি। এগুলো আপনারা প্র্যাকটিস করলে মোটামুটি পরীক্ষার জন্য কিছু উপযোগী হবে। কিন্তু এগুলোই যে সব, ব্যাপারটা কিন্তু তা না। আমি আপনাদেরকে বইয়ের কথা বলছিলাম যে আপনারা এই প্রধান, প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের জন্য একটি বই বাজারে এসেছে অলরেডি, পূর্বে সোর্সের বই। এই বইটি অবশ্যই কিনবেন। সেখান থেকে আমার ক্লাসগুলো করবেন, আমার শিটগুলো পড়বেন, এবং তারপর অবশ্যই সেই গাইড বই থেকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে নিজেকে উম, যাচাই করে নিতে হবে যে আমি কতটুকু পারতেছি বা কতটুকু পারতেছি না। অবশ্যই সেগুলো আপনাদেরকে করে নিতে হবে। শুধুমাত্র ক্লাস বা শিটের উপর নির্ভর করলেই হবে না, মানে ধাপে ধাপে জিনিসগুলোকে আগাইতে হবে। প্রথমে আপনারা ক্লাস করবেন, তারপর আমি যে শিটগুলো দেবো সেই শিটগুলো পড়বেন, তারপর সে একটা গাইড বই থেকে প্র্যাকটিস করবেন। গাইড বইয়ের জন্য আমি আপনার সাজেস্ট করছি পূর্বে সোর্সের গাইড বইটি। ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু দিয়ে দিয়েছি, এগুলো একটু আপনারা পড়ে নেবেন আশা করি। এগুলো আর কিছু বিবরী শব্দ দেন, সুখ, দুঃখ, আলো, অন্ধকার, সত্য, মিথ্যা, তারপর ভালো, খারাপ, আহ, মেধাবী, মূর্খ, দয়ালু, নিষ্ঠুর, বন্ধু, শত্রু। ঠিক আছে। চাকরি পরীক্ষা আসার মতো কিছু কিছু যে গুরুত্বপূর্ণ গুলো দেওয়া হয়েছে, যেমন সমর্থ শব্দের ক্ষেত্রে ন্যায় সমর্থ শব্দ হচ্ছে বিচার বা সত্য, বিপরীত শব্দ অন্যায়। নম্রর ক্ষেত্রে আমরা কি বলছি? যে ভদ্র বা বিনয়। আর বিপরীত শব্দ উদ্ধত, নম্র, উদ্ধত। এগুলো কিন্তু তোমার উদ্ধত আচরণকে আমি সহ্য করবো না, শোনা বই না। উদ্ধত মানে হচ্ছে খারাপ আচরণ, বেয়াদবি আচরণ। ঠিক আছে, এরকম। উপকার, উপকার সহ সমার্থক শব্দ আমরা যদি বলি মঙ্গল, সহায়তা। বিপরীত শব্দ হচ্ছে অপব্যবহার। তারপর সফল, সফলের সমার্থক শব্দ সিদ্ধ, সিদ্ধি লাভী।
বিপরীত শব্দ ব্যর্থ। দৃঢ় কি? শক্ত, স্থির। আর বিপরীত শব্দ দুর্বল। উন্নতি, অগ্রগতি, বিকাশ। বিপরীত শব্দ হচ্ছে অধপতন। এভাবে আপনাদের কিছু পরামর্শ আমার আছে যে আপনার প্রতিদিন 20টি করে শব্দ পড়বেন, লিখে প্র্যাকটিস করবেন, এবং পূর্বে বসে প্রশ্ন এই ধরনের শব্দ সরাসরি এসে এসে আসছে যেগুলা, বিশেষ করে সমার্থক বিপরীত শব্দ অংশ, সেগুলোকে অবশ্যই কি করবেন? প্র্যাকটিস করতে হবে। নিয়মিত বানান যাচাই করে পড়া গুরুত্বপূর্ণ, কারণ অনেক প্রশ্নে বানান ভুলে নম্বর কাটা যায়। আমাদের যে কোনো চাকরি পরীক্ষায় ভুল অ্যান্সার দেওয়ার জন্য কি হয়? নাম্বার কাটা যায়, ঠিক আছে? কারণ বিসিএস এ প্রতিটি ভুল অ্যান্সারের জন্য 0.5 করে কাটা যায়। আবার দেখা যায় যে অন্যান্য চাকরি পরীক্ষায়, ম্যাক্সিমাম পরীক্ষায়, যে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে নাম্বার কাটা যায়। সো নেগেটিভ মার্কিংয়ের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। খুব সুন্দরভাবে বুঝে বুঝে পড়ে খাতায় লিখে প্র্যাকটিস রাখতে হবে, যে কোনটার বানান কিরম, কোনটা দীর্ঘিকার হয়, কোনটা রস্বীকার হয়, কোনটা হুস্যকার, কোনটা দুকার, ঠিক আছে, রস্যকার, দুকার, এগুলো একটু ভালোভাবে খেয়াল করে পড়তে হবে। আশা করি বিষয়গুলো খুব একটা কঠিন বিষয় না, খুবই সহজ বিষয়। একটু বাসায় প্র্যাকটিস করলে পারবেন। তাহলে দুই বা ততোধিক বর্ণ বা ধ্বনি পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে, তাহলে তাকে আমরা শব্দ বলি, ঠিক আছে? শব্দকে সাধারণত তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। উৎস অনুসারে শব্দ 5 প্রকার, এটা পুরাতন নিয়মে। এখন মডার্ন নিয়মে বলে যে 4 প্রকার ধরা হয় আর কি: তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। অর্ধ তৎসমটা এখন আর আধুনিক গ্রামারে ধরা হয় না। আর গঠন অনুসারে শব্দকে বললাম যে 2 প্রকার: মৌলিক শব্দ, সাহিত্য শব্দ। আবার অর্থ অনুসারে শব্দ 3 প্রকার: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ। এগুলোর ব্যাখ্যা, বিশ্লেষণ, ডিটেলস আমরা এই ক্লাসে পড়বো না। আমরা এই ক্লাসে শব্দ কি এইটুকু জানলাম, সাথে সাথে আমরা জানবো সমার্থক শব্দ ও বিপরীত শব্দ, ঠিক আছে? আশা করি এইটুকু আপনারা বুঝতে পারছেন। এগুলো যে বাসায় প্র্যাকটিস করেন, আশা করি আপনাদের জন্য অনেক সহজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আমরা অন্য একটি টপিকে চলে যাব। আসেন আমরা সেই টপিক থেকে দেখি যে সেই টপিকটি হচ্ছে, আমাদের আরেকটি টপিক আছে, সেই টপিকটি হচ্ছে ইংরেজি। আমরা একটু ইংরেজি সম্পর্কে আজকে জানবো। ইংরেজিতে আমাদের আজকে ইংরেজি টপিক হচ্ছে রাইট ফ্রম ভার্ব, ঠিক আছে? রাইট ফ্রম ভার্বটি খুবই ইম্পর্টেন্ট। এই সম্পর্কে আমাদের খুব ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। আসেন আমরা রাইট ফ্রম ভার্ব একটু দেখে নিই, যে রাইট ফ্রম ভার্বটি কি, আমরা একটু ডিটেলস আমরা একটু জানার চেষ্টা করি। আচ্ছা, আপনাদের লিখে একটু দেখাই। রাইট ফর্ম অফ ভার্ব, যেমন আমরা বলছিলাম টেন্সকে কি মাদার অফ ইংলিশ গ্রামার, টেন্সকে বলা হচ্ছে ইংলিশ গ্রামের মা। তেমনই হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু কালার করি, আমরা আজকে একটু দেখি এটা, ঠিক আছে? আসেন ভার্ব, আশা করি দেখতে পাচ্ছেন ভার্ব। একটু বড় করে দিই যাতে আপনার জন্য সহজ হয়। দেখেন, আলোচনা করব আমরা আজকে ভার্ব নিয়ে, ঠিক আছে? ভার্ব, ভার্বকে আমরা কি বলি? ভার্বকে আমরা বলি হচ্ছে ক্রিয়া বলি, ঠিক আছে? দেখেন ভার্ব কাকে বলে অনেক সময়। ভার্ব বা কি, একটু যাই আমরা দেখি সুন্দর করে এটাকে। ভার্ব বা যাকে আমরা কি বলি, বাংলায় বলি হচ্ছে ক্রিয়া বলি, ঠিক আছে? ভার্ব বা ক্রিয়া। তা ক্রিয়া কাকে বলে? ভার্ব কেবল কোনো কাজ করাকে, মানে কোনো কাজ করাকে, কোনো কাজ করাকেই কি বলা হয়? ভার্ব বা ক্রিয়া বলে। কোনো কাজ করাকে ভার্ব বা কি বলবো আমরা? ক্রিয়া বলে, ঠিক আছে? এটুকু আমরা জানলাম। ঠিক আছে, কোনো কাজ করাকে, ভার্বকে বিভিন্ন ক্লাসিফাইতে ভাগ করা হয় না। আমার জন্য যেটুকু দরকার আজকে আমার সেই ক্যাটাগরি একটু ইম্পর্টেন্ট গুলো পড়ি, ঠিক আছে? ভার্বকে ভার্বকে মূলত আমরা এখানে ভাগ করবো হচ্ছে 2 ভাগে। 2 ভাগে ভাগ করা হয়। 2 ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? কি কি ভাগে ভাগ করা হয়? আমরা 1 নাম্বার দিলাম হচ্ছে, 1 নম্বর ভাগটাকে বললাম হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ভার্ব, সরি, প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, যাকে আমরা বলবো কি, বা প্রধান ভার্ব, প্রধান ভার্ব।
ওকে। আর 2 নম্বর ভাবটাকে বলবো আমরা হচ্ছে কি অক্সুলারি ভাব। অক্সুলারি ভার্ব, বা যাকে বলা হচ্ছে সাহায্যকারী ভাব বা সাহায্যকারী সাহায্যকারী ভার্ব, ঠিক আছে। তাহলে ভার্ব কি কোনো কাজ করাকে আমরা কি বলবো, ভার্ব বা ক্রিয়া বলবো। এই ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করবো, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর বা প্রধান ভার্ব, আর একটা হচ্ছে কি সাহায্যকারী বা অক্সিলারি ভার্ব, ঠিক আছে। প্রিন্সিপাল ভার্ব তো আমরা জানি। যেমন একটা সেন্টেন্স যদি আমরা দেখি, যেমন দেই, যেমন দিলাম আমরা, হি ওয়ান্টস টু বি গভর্নমেন্ট অফিসার। সে কি হতে চায়? সে একজন গভর্নমেন্ট অফিসার হতে চায়, ঠিক আছে। এখানে দেখেন একটা বিষয় আছে, এই যে ওয়ান্টস, এইটা একটা ভার্ব। আবার বি, দেখেন এখানে একটা ভার্ব, ঠিক আছে, 2 ক্যাটাগরি ভার্ব গেছে। দেখা গেলো একটা প্রতিষ্ঠান, ধরলাম একটা কলেজের প্রধানকে আমরা কি বলি, প্রিন্সিপাল, ঠিক আছে, তিনি কলেজের প্রধান। এছাড়াও তার পাশে অনেক টিচার থাকে, ঠিক আছে, তাদেরকে বলে অ্যাসিস্ট্যান্ট টিচার বা সহকারী শিক্ষক, ঠিক আছে, এই ধরনের শিক্ষক থাকে। তাহলে একটা সেন্টেন্সে যে একটা ভার্ব থাকে, সেটা মেইন ভার্ব থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে। তাকে হেল্প করার জন্য বা সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য অনেক সময় সাহায্যকারী অনেকগুলো ভার্ব থাকতে পারে, ঠিক আছে, এক বা একাধিক ভার্ব সময় থাকে। ঠিক আছে, এই ভার্বগুলোকে বলে অক্সিলারি ভার্ব বলা হয়। কি বলা হয়? অক্সিলারি ভার্ব বলা হয়। হি ওয়ান্টস টু বি এ ডক্টর, এই যে এই ভার্বটা আছে, এই ভার্বটাকে আমরা বলবো হচ্ছে মেইন ভার্ব এটা, ঠিক আছে। আর বিটা হচ্ছে এখানে কি, অক্সিলারি ভার্ব। আজকে আমরা এই টপিকে একটু আলোচনা করে নেবো হচ্ছে অক্সিলারি ভার্বটা কি, ঠিক আছে, অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব, এই সম্পর্কে আমরা একটু ডিটেলস এখন একটু শিখি। আচ্ছা, এই অক্সিলারি ভার্বটা হচ্ছে সম্পর্কে আমরা শিখবো যেটা, দেখেন, অক্সিলারি ভার্ব সাহায্যকারী ভার্ব বলো কি, যে ভার্ব মেইন ভার্বকে সাহায্য করে তাকে কি বলা হয়, এই অক্সিলারি ভার্ব বলা হয়, ঠিক আছে, বা হেল্প করে। এই অক্সিলারি ভার্বকে 3 ভাগে ভাগ করা হয়। যে ভার্ব কয় ভাগে ভাগ করা হয়? এ 3 ভাগে ভাগ করা হয়। ভাগে ভাগ, 3 ভাগে ভাগ করা, কয় ভাগে ভাগ করবো, 3 ভাগে, ঠিক আছে। একটার নাম দেবো আমরা হচ্ছে, প্রথমটার নাম দিই আমরা, যেটা আছে সেটার নাম হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব, ঠিক আছে, টু বি ভার্ব। টু বি ভার্ব, টু বি ভার্ব হচ্ছে কয়টা, টোটাল টোটাল টু বি ভার্ব হচ্ছে আমাদের 8টা। টু 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 ভার্ব হচ্ছে কয়টা, 8টা। কি কি আমি একটু দেখি, এম, ইজ, আর, তারপর আছে ওয়াজ, তারপর ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর আছে কি বি, তারপর আছে বিন, তারপর আছে আমাদের বিং। এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিং, এগুলোকে বলা হচ্ছে টু বি ভার্ব। কি বলা হয়, টু বি ভার্ব। টু বি ভার্ব হচ্ছে কয়টা, 8টা। এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিং, ঠিক আছে। এরপর সবসময় মনে রাখবে, এরপর ভার্বের সাথে আইএনজি হয় অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এরপর কি হয়, সবসময় ভার্বের সাথে আইএনজি। আবার টেন্সে পড়ছিলাম যে ভার্বের সাথে আইএনজি কখন আসে, কন্টিনিউয়াস ফর্মে, সেটা শুধু কন্টিনিউয়াস হোক বা পারফেক্ট কন্টিনিউয়াস হোক, সে সময় আইএনজি আসে। কিন্তু এই ভার্বগুলো অবশ্যই কিন্তু সেখানে থাকে, আমরা দেখছিলাম। যেমন যেমন উই আর লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ, ঠিক আছে, আমরা যেমন ওখানে দেখছিলাম, সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তাহলে হচ্ছে কি এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি বিং বিং, এগুলাকে বলা হচ্ছে টু বি ভার্ব, ঠিক আছে। টু বি ভার্ব কয়টা গেল আমাদের, 8টা। এর পরবর্তীতে আমরা যেটা আসবো সেটা হচ্ছে কি টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব। আচ্ছা, টু হ্যাভ ভার্ব কয়টা, টু হ্যাভ ভার্ব 3টা। টু হ্যাভ ভার্ব কয়টা, 3টা। কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু হ্যাভ ভার্ব 3টা, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে। অক্সিলারি ভার্ব মধ্যে 3টা ভাগে ভাগ করা হয়। একটা টু বি ভার্ব গেল, টু বি ভার্ব হচ্ছে 8টা, আর টু হ্যাভ ভার্ব কয়টা, 3টা। মনে রাখবেন যে এই যে টু হ্যাভ ভার্ব গুলো আছে, এই টু হ্যাভ ভার্বের পর অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল হয় যদি তার মেইন ভেবসে কাজ না করে। এরপর অবশ্যই কি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে যদি সেগুলো মেইন ভেবসে কাজ না করে। এগুলো আমরা রাইট ফর্ম ভার্বে পড়বো। আমি একটু ভার্বটা সম্পর্কে আইডিয়া গুলো নেই, যে ভার্বটা পড়বো, যে রাইট ফর্ম সঠিক ফর্ম গুলো কি, সে ভার্বটা যদি আমরা না জানি, তাহলে সঠিক ফর্ম গুলো আমরা কিভাবে পড়বো, তাই না? আচ্ছা, একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। মোডাল অক্সিলারি ভার্ব হচ্ছে কয়টা আমাদের, 13টা। কি কি আমি একটু ভালো করে খেয়াল করি, প্রথম আছে শ্যাল, উইল, তারপর আছে শুড, উড, তারপর আছে ক্যান,
তারপর আছে কুড, তারপর আছে মে, তারপর আছে মাইট, তারপর আছে আমাদের মাস্ট, তারপর আছে আমাদের ইউজ টু, তারপর আছে আমাদের অট টু, তারপর আছে নিড, তারপর আছে ডিয়ার। শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, অট টু, নিড, ডিয়ার, এই মোট হচ্ছে 13টার নাম হচ্ছে মোরাল অক্সিলারি ভার্ব। আর এগুলোর পর অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এরপর অবশ্যই কি বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ডিয়ার কিন্তু তিনটা হয়, ঠিক আছে। একটা ডিয়ার মানে হচ্ছে হরিণ। আচ্ছা আসলে ডিয়ার সময় একটু আইডিয়া দিই আপনাদের, ঠিক আছে। ডিয়ার, এই ডিয়ার, এই ডিয়ার অর্থ হচ্ছে ভয় করা। এই ডিয়ার মানে হচ্ছে কি, ভয় করা। আবার একটা ডিয়ার আছে, ডিয়ার, ডিয়ার, এই ডিয়ার অর্থ হরিণ। এই ডিয়ার অর্থ ও হরিণ। আবার আরেকটি ডিয়ার আছে, ডিয়ার, ডিয়ার, এটার নাম হচ্ছে প্রিয় বা প্রিয়া, প্রিয়তম। আমরা লিখিলাম মাই ডিয়ার এক্স ওয়াই জেড, ঠিক আছে, প্রিয়তম বা প্রিয়তম বা প্রিয়তমা, ঠিক আছে। তিনটা, তিনটার প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ কিন্তু একই, কিন্তু স্পেলিং আলাদা। এখানে এই ডিয়ার হচ্ছে ভয় খাবে না, হাউ ডিয়ার ইউ আর, কত বড় সাহস, ঠিক আছে। এই ডিয়ার হচ্ছে সেই ডিয়ার। তাহলে আমরা ভার্ব কাকে বলে, এই কোনো কাজ করাকে আমরা কি বলবো, ভার্ব বলবো, ঠিক আছে। এই ভার্বকে আমরা কয়টা ভাগে ভাগ করছি, মেইনলি এই ক্যাটাগরি থেকে। এখানে হচ্ছে আমরা দুইটা ভাগে ভাগ করা হয়, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল প্রধান ভার্ব, অক্সিলারি সাহায্যকারী ভার্ব, ঠিক আছে। এই অক্সিলারি ভার্বকে আবার তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করি, টু বি ভার্ব চারটা, কি কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিং। আর টু হ্যাভ ভার্ব কয়টা, তিনটা, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মোডাল অক্সিলারি ভার্ব কয়টা, 13টা। শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, অট টু, নিড, ডিয়ার। এই যে মোট 24টা, এই 24টা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। আরো এগুলো সাবভাগটা কিছু আছে, এগুলো আমরা আপাতত যাব না। আপাতত এগুলো আমরা মনে রাখবো, যে এই যে মোট 24টা, এই 24টাকে আমরা কি বলবো, অক্সিলারি ভার্ব বলবো। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন। আমি এগুলো আপনাদেরকে শীট আকারে দিয়ে দেবো, আপনারা দেখে নিয়ে একটু ভালো করে খেয়াল করে দেখবেন আপনারা, ঠিক আছে। আসেন এবার আমরা রাইট ফর্ম ভার্বের টার্মগুলোতে চলে যাই। আচ্ছা, এখন আমরা রাইট ফর্ম, আমরা সাবজেক্ট চিনি, যে কোনো সেন্টেন্সে প্রথমে থাকে সাবজেক্ট, সে থাকে অবজেক্ট, ঠিক আছে। এখন এই যে টার্মগুলো, এই টার্মগুলো আমাদের একটু ভালোভাবে পড়তে হবে। প্রথমে একটা এখানে কন্ডিশন আছে, আমাদের টেন্স কিন্তু আমরা শিখছি ভালোভাবে। একটা প্রথমে একটা সোর্স দেওয়া আছে, যে কোনো করে সেন্টেন্সটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম হয়, তখন ভার্বের শেষে এস বা ইএস বসে। কি বসে, এস বা ইএস বসে। যেমন হি গো টু স্কুল হয় না, গোস টু স্কুল। কারণ সবার আগে দেখছি সেন্টেন্সটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য ভার্বের শেষে এস বা ইএস আসছে, ঠিক আছে। এইটা আমাদের মনে রাখতে হবে। আবার বলি টেন্স অনুযায়ী ভার্ব পরিবর্তিত হয়। আমরা দেখছি প্রেজেন্টে একরকম ফর্ম থাকবে, প্রেজেন্ট ফর্ম, পাস্টে পাস্ট ফর্ম থাকবে, পারফেক্টের সময় পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে, ঠিক আছে। এই সময় পরিবর্তিত হয়। আবার আছে মোডাল অক্সিলারি বা মোডাল ভার্ব, একটু আগে আপনাদের যে দেখাইলাম মোডাল অক্সিলারি যে 13টা, সেগুলো পর কি হয়, ভার্বের অবশ্যই বেস ফর্ম বসে বা প্রেজেন্ট ফর্ম বসে, ঠিক আছে। আবার প্রিপোজিশন বা কনজাংশনের পর ভার্বের সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমরা এরকম কিছু রুলস আপনাদেরকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। এগুলো আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। দেন হি গো টু স্কুল হবে না, কি হবে, হি গোস টু স্কুল। তারপর দে প্লে ফুটবল নাও, নাও থাকলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হয়, না তাহলে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। তাহলে হবে কি, দে আর প্লেইং ফুটবল নাও, দে প্লে ফুটবল। তারপর হচ্ছে আই স স্টার্ট, স্টার্ট যদি থাকে তাহলে পাস্ট ইনডিফিনাইট হয়, স্টার্ট তাহলে কি হয়, পাস্ট ইনডিফিনাইট হয়। সেক্ষেত্রে দেওয়া আছে আপনাদের, যে আই স হিম স্টারডে। তারপর রাইট, হি ইজ রাইটিং এ লেটার নাও, যে নাও থাকলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হবে। এইভাবে এই রুলস গুলোকে আপনাদেরকে দেওয়া হয়েছে। তারপর একটু আপনার জন্য কিছু পড়ে শোনাচ্ছি আমি। তারপর যেমন উই ফিনিশ আওয়ার ওয়ার্ক, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, উই হ্যাভ ফিনিশড আওয়ার ওয়ার্ক। তারপর হচ্ছে হি বি এ স্টুডেন্ট, এর পর অবশ্যই ইজ বসে, হি ইজ এ গুড স্টুডেন্ট। তারপর হচ্ছে দে কাম হিয়ার টুমোরো, টুমোরো হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ হলে অবশ্যই ফিউচার ফর্ম আসবে, সেজন্য আসছে কি দে উইল কাম হিয়ার টুমোরো। এইভাবে কিছু কিছু সেন্টেন্স গুলো আছে, এগুলোকে আপনাদের বাসায় ভালো করে বুঝে প্র্যাকটিস করতে হবে। আর একটা জিনিস বলছিলাম, যে মোডাল অক্সিলারির পর অবশ্যই ভার্বে বেস ফর্ম বসে, মোডাল অক্সিলারি ভার্বে কি বসে, অবশ্যই বেস ফর্ম বসে। যেমন কি ইউ ক্যান ডু ইট, ঠিক আছে। তারপর হি শুড গো দেয়ার, উই মাস্ট ট্রাই ইট,
ঠিক আছে, মাস্ট এবার ট্রাইড বা ট্রাই কোনো কিছু হবে না। এই যে মোরালগ যে 13টা আছে, বারবার বলতে মোরালগ যে 13টা আছে, অবশ্যই ভার্বের এরপর বেস ফর্ম বলবে। কি বলবে? এরপর ভার্বের অবশ্যই বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বলবে। আবার ইনফিনিটিভ বা জিরান, ঠিক আছে, ইনফিনিট জিরান এটা ডিটেলসটা হচ্ছে কি, কোনো সময় যদি আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করে নাউনে কাজ করে, তখন সেটা আমাদের জিরান হিসেবে কাজ করা হয়। ঠিক আছে, বা এখানে দেওয়া হচ্ছে হি ওয়ান্টস দেয়ার গো দেয়ার, এখানে হবে হি ওয়ান্টস টু গো দেয়ার। ঠিক আছে, এটা হলো ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব কি বলে? ইনফিনিটিভ। টু প্লাস ভার্ব কি বলা হয়? ইনফিনিটিভ। এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যে নাউনে কাজ করে সেটা হয়ে যায় অনেক সময় জিরান্ট। যেমন শি এনজয়েস রিডিং স্টোরি বুকস। ঠিক আছে, বা আই স্টার্টেড রিডিং রাইটিং এ লেটার, আই স্টার্টেড রাইটিং এ লেটার। এই যেখান থেকে পার্টগুলো দেওয়া আছে আপনাদের জন্য। এটা নিয়ে আমি আলাদা ক্লাস করবো, অবশ্যই সুন্দর ক্লাস করবো, বোর্ডে ক্লাস করাবো। তখন আমি বুঝে বুঝে আপনাদেরকে এই জিনিসগুলোকে লিখে দেখাবো। ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখেন, টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ, এবং ভার্বের সাথে আইএনজি যোগ হয় তখন জিরান্ড হিসেবে কাজ করে। এবং কন্ডিশনাল সেন্টেন্স আছে। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে কি, শর্ত। যে যেমন ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো আমি যাবো, এটাকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্সের গ্রামার রুলস গুলোকে মেনটেন করতে হয়। এই কন্ডিশনাল সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট কন্ডিশন, পাস্ট কন্ডিশন বা পারফেক্ট কন্ডিশন। অনেক সময় আমি বোঝানোর জন্য ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন বা থার্ড কন্ডিশন নিয়ে বলি। ধর প্রেজেন্ট কন্ডিশনটা ব্যাপারটা হচ্ছে কি, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, মানে এটা ক্লোজ থাকবে। ইফ দুইটা ক্লোজ, ক্লোজ মানে বৃহৎ বাক্যের খণ্ড অংশকে বলে ক্লোজ। ঠিক আছে, ইফ ইউ কাম, তুমি যদি আসো, আই উইল গো, আমি যাব। এই যে তুমি আসলো, এই প্রথম অংশটা হলো কি প্রেজেন্ট ইনডিফিনাইট, পরেরটা হলো কি ফিউচার ইনডিফিনাইট। এটা সহজ বলে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। ঠিক আছে, এটা হলো ফার্স্ট কন্ডিশন। ঠিক আছে, এই কন্ডিশন মেনে আমাদেরকে অনেক সময় পরীক্ষায় আসে। যেমন এখানে দেখেন, ইফ আই গেট টাইম আই উইল ভিজিট। ইফ আই গেট টাইম আই উইল ভিজিট। ঠিক আছে, এখানে এই ব্যাপার টার্মটা আসছে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। ইফ হি স্টাডিজ হার্ড, স্টাডিজ কেন ওয়াই উঠে আইএস কেন হইলো? কারণ এটা সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই সময় ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়েছে। ঠিক আছে, এইটা। আর এটা আছে, এটা সেকেন্ড কন্ডিশন অনুযায়ী, এটা যে আসছে আমাদের সেকেন্ড কন্ডিশন অনুযায়ী। সেকেন্ড কন্ডিশনের বিষয়টা হচ্ছে কি, ই প্লাস পাস্ট ইনডিফিনাইট প্লাস উড থাকবে। ঠিক আছে, যেমন হচ্ছে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড নট গো, আমি যেতাম না। উড মানে ততে তাম অর্থ বোঝাবো, ওদের কোনো নিজস্ব অর্থ নাই, এগুলো অর্থ ততে তাম অর্থ বোঝায়। ঠিক আছে, সেগুলো একটু আপনারা বাসায় দেখবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে, বেসিক ভাবে। আশা করি এগুলো এইটুকুই হচ্ছে আপনার জন্য আজকে টপিকের, এইটুকুই। এগুলো হচ্ছে বাসায় ভালো প্র্যাকটিস করবো। এখানে আমি আপনার জন্য প্র্যাকটিস করার জন্য 10টা এমসিকিউ আকারে কোশ্চেন দিই, যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, সেগুলো দিছি। এবং সেগুলো এক্সপ্লেনেশন দেওয়া আছে যে কেন হইলো। ঠিক আছে, সেগুলো সহ দিছি। এগুলো যদি একটু বাসায় প্র্যাকটিস করেন, মোটামুটি দেখবেন যে আপনাদের একটা বেসিক প্রিপারেশন এই রাইট ফর্ম পারবেন হয়ে যাবে। তারপর এটা প্র্যাকটিস করার পর আপনাদের বই, আপনার যে বই কিনতে বলছিলাম, সে বই দেখবেন রাইট ফর্ম ভার্বের চ্যাপ্টার আছে, সেখান থেকে যে কোশ্চেনগুলো বিগত সালে আসছিল সেগুলো প্র্যাকটিস করবেন। ওখানকার ডিটেলস ইনফরমেশন আপনাদের পড়ার দরকার নেই। তো ওখান থেকে বিভিন্ন বিগত সালে যে চাকরি পরীক্ষার যে কোশ্চেনগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই পড়বেন। ঠিক আছে, এটা যদি ভালো করে প্র্যাকটিস করেন, এখান থেকে 4-5 নম্বর অবশ্যই আসে। ঠিক আছে, এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে আমাদের টপিকটি কি ছিল? রাইট ফর্ম অর ভার্ব, মানে ভার্বের সঠিক ফর্ম, যে কোথায় প্রেজেন্ট ফর্ম হবে, কোথায় পাস্ট ফর্ম হবে, কোথায় ফিউচার ফর্ম হবে। এই ফর্মগুলো নিয়েই ছিল হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। তা আপনারা বাসায় প্র্যাকটিস করেন, শুরু করেন। এইটা নিয়ে আমি আরেকটা ক্লাসে ডিটেলস আপনার জন্য আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, যারা এখনো বই কিনে দ্রুত বই কিনে নেন। যারা রেগুলার ক্লাস করতেছেন না, রেগুলার ক্লাস করেন। এই ক্লাসগুলো রেকর্ড ক্লাস থাকে, আপনারা একবার না বুঝে 3-4বার টেনে টেনে দেখেন, বুঝে বুঝে দেখেন। ঠিক আছে, তারপর কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই আমার জন্য ইনবক্স ফাঁকা আছে, যে কোনো সময় আপনি ইনবক্স করবেন। আমাদের প্ল্যাটফর্মের অফিসিয়াল সাপোর্ট নাম্বার আছে, সেখানে ফোন করতে পারবেন। সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারবেন। আপনাদের জন্য সবকিছু ওপেন করে দেওয়া আছে। জাস্ট আপনাদের ইন্টারেস্ট, আগ্রহ, এটাই খুবই জরুরি। ঠিক আছে, উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি ছাড়া কোনো কিছুতে আগানো যায় না। যে কোনো কিছু পরিশ্রম করতে অনেস্ট ভাবে, সৎভাবে। সৎভাবে পরিশ্রম ছাড়া আমরা কোনোভাবে সামনে আগাতে পারবো না। সো আমাদের সৎভাবে পরিশ্রম করাটা অতীব জরুরি। ঠিক আছে, আমরা আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আপনার বাসায় ভালোভাবে প্র্যাকটিস করেন, চর্চা করেন। আশা করি আপনার জন্য বিষয়গুলো সহজ হবে, বোধগম্য হবে, এবং আপনার পরীক্ষায় সুন্দরভাবে আনসার করতে পারবেন। অনেক স্টুডেন্ট ইংলিশ এবং অঙ্ক নিয়ে অনেক ভয় থাকে, যে এটা কিভাবে করব, কিভাবে সলভ করব। আসলে কি, এগুলোকে বলা স্কিল। আমি আগেও বলছি, স্কিল বা দক্ষতা রাতারাতি আসে না।
অনেক দিনের পরিশ্রমের ফলে আসি স্কিল, ঠিক আছে? সো আপনি প্র্যাকটিস করেন, চর্চা করে থাকেন, আস্তে আস্তে করে আগাইতে থাকেন, দেখবেন একটা সময় সুন্দরভাবে আগাবেন। যে নদী পার হয় সে কিন্তু একবার নদী পার হয় না, এটা নৌকা নিয়ে বৈঠা পর বৈঠা দেওয়ার পরই কিন্তু সে নদীটা পার হতে পারে। ঠিক আছে? তো পরিশ্রম করেন, সৎ থাকেন, দেখবেন ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন। আরেকটু কথা বলি, একবার আব্রাহাম লিঙ্কনকে বলা হয়েছিল যে, আমাকে বলেছিল যে আমাকে যদি কুঠার দেওয়া হয়, ঠিক আছে, কাজ করার জন্য, এবং সময় দেওয়া হয় যদি 8 ঘন্টা, আমি আগে 7 ঘন্টা কুঠারটা ধার দেব আর 1 ঘন্টা কাঠ কাটবো। কারণ ভোঁতা কুড়াল দিয়ে 8 ঘন্টায় যে কাঠ কাটা যাবে, ধারালো কুড়াল দিয়ে 1 ঘন্টায় তার চেয়ে বেশি কাঠ কাটা যাবে। এই জন্য আগে নিজেকে যাচাই, মানে নিজেকে আগে দক্ষ করে তুলতে হবে, একজন গুড কম্পিউটার হিসেবে করে তুলতে হবে, স্কিলফুল তুলতে হবে। তারপর আপনি যে কোনো কম্পিটিশনে নামলে তখনই সাকসেস আসবে। শুধুমাত্র ওই পরীক্ষা অ্যাপ্লাই করলাম, এক্সাম দিলাম, এভাবে আমাদের সফলতা আসবে না। সফলতা আসার জন্য এই পথগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তা ঠিক আছে, আপনারা ভালো থাকেন। আজকের ক্লাস এ পর্যন্তই। আবার আপনাদের শিডিউল অনুযায়ী, রুটিন অনুযায়ী নেক্সট ক্লাস আপনার সাথে দেখা হবে। লাইভ ক্লাস হবে বোর্ডে, সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। অবশ্যই যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।